প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো, ধন্যবাদ আপনাকে। আশা করি আপনি গুনে 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 আর মাত্র 15 দিন, মানে তারপরেই জাতীয় সংসদ নির্বাচন এবং আমরা কাঙ্ক্ষিত যে একটা সাফল্যর অপেক্ষায় আছি, দেশটা এগিয়ে যাবে, তার জন্য দিন গণনা শুরু। পত্রপত্রিকার শিরোনাম কি একটু পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে যাই। গোপালগঞ্জ সহ 4 জেলায় বাড়তি নজর পুলিশের, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম আলোর শিরোনাম। এবার ভোট গণনা 3 কারণে দেরি হতে পারে। দৈনিক যুগান্তর, আক্রমণাত্মক হয়ে উঠছে প্রচারণা, বিচার প্রার্থীদের ভয় দেখিয়ে প্রতারণা, সাইবার নিরাপত্তা আইন বাতিল। দৈনিক সমকাল, প্রচারের 6 দিনে আচরণবিধি ভঙ্গের 80 অভিযোগ, বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষায় মিথ্যাচার করছে একটি দল। কালের কণ্ঠের শিরোনাম, সরকারি চাকুরেরা কোনো পক্ষ নিতে পারবেন না, হ্যাঁ প্রচারে 21 লাখ সরকারি কর্মচারীকে মাঠে নামার নির্দেশ, কড়ায় গণ্ডা হিসাব বুঝে নেবেন। ময়মনসিংহের সমাবেশে তারেক রহমান, জামায়াত নেতা বলেছেন যেখানে আঘাত সেখানেই প্রতিরোধ। দৈনিক ইত্তেফাক, একটি দল বিএনপির বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে, তারেক রহমান বলেছেন। জামায়াতের আমির বলেছেন মায়েদের অপমানের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বিদেশিরা চায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। মানবজমিনের শিরোনাম, তাদের 2 মন্ত্রী পদত্যাগ করেননি কেন, ময়মনসিংহের জনসভায় তারেক রহমান। ভোটের সংখ্যা নেই, মধ্যরাতেই আসবে অধিকাংশ ফল। নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় উত্তরাঞ্চলের সফর সেনাপ্রধান। খবরের কাগজের শিরোনাম, সামরিক ড্রোন তৈরিতে চীনের সঙ্গে চুক্তি, নির্বাচনে টার্গেট নারী ভোটার, বিএনপি খারাপ হলে তারা কেন মন্ত্রিত্ব ছাড়েননি। আমার দেশ, হ্যাঁ ভোট নিয়ে বিভ্রান্তিতে বিএনপির তৃণমূল, সমর্থন জামায়াত এনসিপির। আমাদের সময় শিরোনাম, সমঝোতার আসনে চ্যালেঞ্জে শরিকরা। কালবেলা শিরোনাম, গরিবের আবাসনের নামে ধনীদের ফ্ল্যাট, বিএনপি খারাপ হলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করেননি, ময়মনসিংহে জামায়াতকে উদ্দেশ্য করে তারেক রহমান। সময়ের আলো, জলাশয় ভরাট করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। আজকের পত্রিকা, দেওয়ালের ভাষা নিউজ ফিডে পোস্টার থেকে পেজে, বেশি দামে কিনে কমে বিক্রি করে দেউলিয়া হতে বসেছে পিডিপি। রূপালী বাংলাদেশ, নজর নৌকার ভোটে, বিএনপি এত খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন, জামায়াতকে তারেকের প্রশ্ন। গণভোটের প্রচার চালাতে পারবেন না দায়িত্বরতরা। শিরোনাম শুনলেন আপনি, যদি একটু আক্রমণাত্মক হয়ে উঠছে প্রচারণা, একটি দল স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে, তারেক রহমান বলেছেন। শফিকুর রহমান বলেছেন ঝগড়া করতে এলে ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের আমাদের সেই খুব বেশি দিন নাই। আপনি বললেন যে 15 দিন, কিন্তু প্রচারটা তো 15 দিন চলবে না, হ্যাঁ, তার আগেই বন্ধ হয়ে যাবে, 10 তারিখের বন্ধ হয়ে যাবে প্রচার। তো সেই দিক থেকে খুব বেশি দিন আর নাই, সেই কারণেই প্রচারের যে সেটা ইন্টেন্সিফাই হয়েছে অনেক। প্রথম দিনের শুরুতেই যেটা ছিল সেটার থেকে আরও একটু গভীরতর স্টেজে পৌঁছেছে, এবং একটা প্রায় প্রতিদিনই, কালকে ময়মনসিংহ, গাজীপুর এবং ঢাকা আজমপুরে তারেক রহমান জনসভা করেছেন। জামাতের আমির মাওলানা শফিকুর রহমান, উনিও জনসভাগুলি করছেন। এখানে দৃশ্যত 2টা জোটেই এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছে। একটা জোট হইল বিএনপি নেতৃত্বাধীন যে জোট, যেটা তারা আগে থেকেই ছিল, সেই জোটটা নির্বাচনী জোটের রূপ নিয়েছে। আর জামাতে ইসলামের নেতৃত্বে সেইভাবে কোনো জোট ছিল না, নির্বাচনকে সামনে রেখে তারা কিছু ইসলামিক দল এবং এনসিপিকে নিয়ে তারা এই জোটটা গঠন করেছে। এইভাবে তো এইবার ইলেকশনের যে প্রচারণার যে ঢং এবং ধরন দেখা যাচ্ছে, সেটাতে দেখা যাচ্ছে যে বিএনপি এবং একটি এগেনস্ট যারা আছে তাদের মধ্যে একটা আছে। এখন এই বাহাস হচ্ছে, এবং এটার মধ্যে 2 রকম আছে। কিছু কিছু ইস্যু এখানে খুব প্রখরভাবে আসছে। একটা হইলো নারী ভোটার, বিশেষ করে 51% নারী দেশের। এখানে জামাত ইসলামী কোনো নারী প্রার্থীই দেয় নাই, বিএনপি 10 জন দিয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম নারী এমপি, নির্বাচিত এমপি এইবার পেতে যাচ্ছে এই 55-56 বছর পরে। তো এই ক্ষেত্রে অগ্রগতি খুবই সামান্য। এমনকি যারা এই নারী সংস্কারের আন্দোলনের কথা বলেছিল, সেই
এনসিপিও মাত্র 3 জন নারী মনোনয়ন দিয়েছে। অথচ আপনি যদি সেই ইতিহাসটা দেখেন, সেই গণ আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল, প্রথম সারিতে তারা ছিল। অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, বাংলাদেশের স্পিকার, বাংলাদেশের এই যে 71-এর যুদ্ধাপরাধ বিচারের আন্দোলনের নেত্রী, এরকম গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্যায়ে নারীরা আসীন ছিলেন। এখন জেনারেশন চেঞ্জ হওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার পেছন ফিরে যাচ্ছে। তো আমি মনে করি না যে এটা খুব একটা দেশের জন্য ভালো। তো নারী ভোটার, নারীরা একটা মানে দুইটা হাত আছে, একটা হাত যদি বন্ধ রাখে তাহলে তো দেশের উন্নতি হবে। অবশ্যই নারী তো 50%-এর বেশি, 51%। এইটা একটা। আরেকটা এখানে ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তরুণ ভোটার যারা কখনোই ভোট দেয় নাই, নতুন ভোটার 4 কোটি ভোটার, টোটাল ভোটার একটা বিরাট অংশ। এটা নিয়েও তার টানাটানি আছে। বিএনপিও বলছে আমাদেরকে দাও, জামাত ইসলামী বলছে যে আমরা একটু লেস করাপ্ট, মানে লেস করাপ্ট না, মানে করাপশনের বিরুদ্ধে তাদের এটা একটা স্লোগান। আপনাকে একটা ছোট্ট কৌতুক বলি। একজন কৌতুক করে বলছিল, তাকে জিজ্ঞেস করছে বাংলাদেশের ভোটার কত, তো বলছে 18 লাখ। তো সে বলছে আপনি ভুল বলতেছেন, বাংলাদেশের ভোটার হলো আরো বেশি, মানে 18 দুগুণ যত হবে তত। বলে কেন বলছেন আপনি? কয় না, প্রত্যেকটা দলই তো বলছে যে 16 লাখ, মানে 16 কোটি বা 18 কোটি আমাদের ভোটার। তা যদি ওই দল বলে 18 কোটি, এই দল বলে 18 কোটি, তাহলে তো 36 কোটি হবে। ইলেকশনের অ্যাকচুয়ালি কৌশলগতভাবে ইলেকশনের ক্যাম্পেইনে এটা আমাদের দেশে বলেন বিশ্বব্যাপী এই ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণ, যুক্তি পাল্টা যুক্তি, এটা হবেই। কিন্তু এটাকে আমি মনে করি যে ভায়োলেন্ট পর্যায়ে যাতে কোনো অবস্থাতেই না যায়। থার্ড একটা এখানে দেখা যাচ্ছে যে এখন যে আওয়ামী লীগ যেহেতু ইলেকশনে নাই, তাদের দল ব্যান আছে, তো এদের ভোটারগুলি নিয়েও একটা টানাটানি আছে। আওয়ামী লীগের একটা মেজর ভোট আছে, এবং এই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কেউ আর এখন আর আওয়ামী লীগের ফ্যাসিস্টও বলতেছে না। আচ্ছা, এখন সবাই না, যেমন পত্রিকার শিরোনাম হয়েছে যে আওয়ামী লীগের এই ভোটারগুলো কার দিকে যাবে, ওইগুলি তারা এখন দুই পক্ষেই চেষ্টা করতেছে নেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে একটা ছোট প্রশ্ন করি। এখন থেকে যদিও ক্যাম্পেইনটা শুরু হয়ে গেছে যে এবার ভোটের ফলাফল পেতে দেরি হবে, মানে এটা বলা হচ্ছে কেন দেরি হবে, একসাথে দুটি ফলাফল গণনা করা হবে। কিন্তু নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আবার বলেছেন সংখ্যার কারণ নেই, এই মধ্যরাতের মধ্যেই সব ভোটের ফলাফল পাওয়া যাবে। তাহলে কি এখানে দুটা জিনিস হবে। একটা হলো যে ভোট গ্রহণে বিলম্ব হবে। প্রথমত আপনারা যে টাইম লাইনটা ছিল 8টা থেকে, সেটা তারা চেঞ্জ করে 1 ঘন্টা এদিকে আগে 7টায়, আবার ওই দিক দিয়ে 1 ঘন্টা বাড়ানো হয়েছে। বিকজ যে রেফারেন্ডামের ভোটটাও একই সঙ্গে হবে। গণভোটটা যেটা একজন 2টা ভোট দিতে গিয়ে একটা সময় লাগবে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা এই জিনিসটা বুঝতে পারেন না তাদের জন্য। এবং এখানে অনেক ক্ষেত্রে যারা বুঝতে পারেন না তাদেরকে হেল্পিং হ্যান্ড দেওয়ারও বিধান নির্বাচনী আইনে আছে, যে আপনি যদি বৃদ্ধ হন, অন্ধ হন, মানে বুঝতে অসুবিধা, তাহলে এই 21 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি তাকে, মানে তার আত্মীয় স্বজন হতে হবে তো নাকি? হ্যাঁ, ওনার পছন্দ মতো একজন তার পক্ষে ভোটটা দিতে পারবে ওনার। হ্যাঁ, তো এরকম নানা রকম বিষয়াদি আছে, মানে বদলি খেলোয়াড় আর কি। না, ওইটা আছে, এটা ওনাদের সুবিধার্থেই দেওয়া হয়েছে। এটা বিশ্বব্যাপী আছে যে যদি একজন মানে অচল লোক হন, তার পক্ষে তাকে বুঝিয়ে দিয়ে ওনার অনুমতি নিয়ে ওনার পক্ষে ভোটটা দিতে পারবে। তো সেটা ওনার মানে এই ধরনের প্রক্রিয়াগুলো যত স্বভাবতই মনে হয় যে একটু ভোট তো বিলম্ব হবে, এটা ভোট গ্রহণের প্রক্রিয়া বিলম্ব হবে, এবং যদি লাইন থাকে ফর এক্সাম্পল। কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এইটা যাতে এমন বিলম্ব না হয় যাতে আবার কোনো প্রশ্ন তৈরি হয়, মানে প্রশ্ন তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়, সেটাও আমাদের মাথায় না। এখানে আরেকটা বিলম্বের কথা এনে বলা হচ্ছে, সেটা হলো যে রেজাল্ট যেটা ঘোষণা করা হবে, এখন রেজাল্টটা দুই রকম। একটা হলো যে প্রত্যেকটা মানে ভোট কেন্দ্র থেকে কাউন্ট করে সিগনেচার সহ ভোটের রেজাল্টটা আসবে রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার পাল্টা চেক করে এটা ইলেকশন কমিশনে পাঠিয়ে দেবে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে সাধারণত প্রচার মাধ্যমগুলি ওই রিটার্নিং অফিসারের রেজাল্টটাই ফাইনাল ধরে নেয় না, প্রচার প্রাথমিকভাবে করে দিচ্ছে। কারণটা হলো যে যত আগে দিতে পারে, কম্পিটিশন আছে, কারণ লোকজন তো স্ক্রিনে তাকিয়ে থাকে, টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে, অনলাইনের দিকে তাকিয়ে থাকে। তখন দেখা যাচ্ছে যে সবার আগে রেজাল্টটা পাওয়া যায় রিটার্নিং অফিসারের কাছ থেকে। রিটার্নিং অফিসারের কাছ থেকে রেজাল্টটা পাওয়ার পর পাল্টা চেক করে ইলেকশন কমিশন বেসরকারি ফলাফল ঘোষণা করে। সেখানে অবজেকশন থাকলে সরকারিতে গিয়ে আবার চেঞ্জ। প্রশ্ন আপনাকে করব, এখানে আরেকটা বিলম্বের কারণ যেটা বলছি, যে এইবার একটা নতুন হচ্ছে যে পোস্টাল ব্যালট। কারণ পোস্টাল ব্যালটে ইতিমধ্যে লোকজন ভোট দিয়ে দিয়েছে,
দিছে, যারা দূরের আছে এবং পাঠিয়ে দিছে, এইগুলিও একই সঙ্গে কাউন্ট করা হবে। সুতরাং এই পুরো প্রসেসটার কারণেই বিলম্বের কথাটা বলা হচ্ছে। আপনি মানে গণনার কথা বললেন, কিন্তু আজকে কালের কণ্ঠে যে শিরোনামটা হয়েছে সেই শিরোনাম এবং পাশে আরেকটি শিরোনাম একটু বিভ্রান্তি ছড়ায় কিনা একটু খেয়াল করেন। সরকারি চাকুরিরা কোনো পক্ষ নিতে পারবেন না। আবারও বলি, সরকারি চাকুরিরা কোনো পক্ষ নিতে পারবেন না, একটি শিরোনাম। আবার নিচে আরেকটি শিরোনাম হচ্ছে হ্যাঁ প্রচারে 21 লাখ সরকারি কর্মচারীকে মাঠে নামার নির্দেশ। এখানে নির্বাচন কমিশনার সরাসরি বলছেন রিটার্নিং অফিসাররা গণভোটে কোনো পক্ষের প্রচার চালাচ্ছেন না। তাহলে এই দুইটা শিরোনামকে কি মনে করছেন? এইদিকে বলছে যে সরকারি চাকরিরা নিতে পারবেন না পক্ষ, আবার আরেকটি ভোটে গণভোটের ব্যাপারে বলা হচ্ছে হ্যাঁ প্রচারে 21 লাখ সরকারি কর্মচারীকে মাঠে নামার নির্দেশ। এই জিনিসগুলি তো এখন এখন এই যে গণভোট, যেটা গণভোটটা মানুষ বুঝে, বাংলাদেশের মানুষ কেউ তো বুঝে না। 72 পৃষ্ঠার বই নাকি একটা আছে, এটা পড়তে হবে পুরাটা। এবং আপনি পড়েছেন, আমি পড়ি নাই। তো সেটা হলো যে এটা যদি আমরাই না পড়ি তাহলে গ্রামের লোক এই বই পাবে কোথায়, সে আর সে পড়বে কোথায়? সে এত সময় সে ধারণা আছে তার যে আমি পড়বো। তো ওইটা পড়তে হবে। আর দ্বিতীয় কথা হলো যে আমরা যেহেতু এখন ওনারা এক ধরনের স্পিরিট ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সরকারের থেকে অন্তর্বর্তী সরকার তারা বলতেছে যে সরকারি কর্মচারীরা গণভোটের ব্যাপারে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারবে, কারণ গভর্নমেন্টের ডিজায়ার এটা। কিন্তু এটা তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে এটা হ্যাঁ ভোট দেখ বা না ভোট দেখ, এটা তার ইচ্ছা। এবং সেইখানে আপনাদের মতো একটা অন্তর্বর্তী সরকার কোনো একটা পক্ষে প্রচার, বরং সরকারের উচিত ছিল এই গণভোটটা কি, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, সেই প্রচার করা। কিন্তু ওনারা দেখা যাচ্ছে জনগণকে, কিন্তু ওনারা দেখা যাচ্ছে যে একটা পক্ষের মানে হ্যাঁ পক্ষে, মানে ওনারা যেটা চাচ্ছেন সেটা প্রত্যাশা, সেটা এখন তারা তো নির্বাচন প্রক্রিয়াটার সাথেও জড়িত। এবং এটা আমাদের কনস্টিটিউশনেও কোনো জায়গায় আছে যেটা যে আপনি সরকারি কর্মকর্তারা তার ব্যক্তিগত বিলিফস থাকা সত্ত্বেও সে কিন্তু সেটা তার কাজে কর্মে প্রকাশ করতে পারবে না। সে যদি হ্যাঁ ভোটের পক্ষে থাকে, সে কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে বলা এটা স্পিরিটের মধ্যে আসে না। তো আমি জানি না, এটা অন্তর্বর্তী সরকার তারা এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। এখন এই যে আলী রিয়াজ সাহেব ব্যাখ্যা দিচ্ছেন, সরকারের প্রত্যেকটা উপদেষ্টা হঠাৎ করে দেখা গেল যে হ্যাঁ ভোটের পক্ষে নেমে গেছে। না, এখানে অলরেডি বলা হয়েছে যে উপদেষ্টারাও পারবেন না। আরপিও এবং অধ্যাদেশে কোনো পক্ষ নেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আইনের বাধ্যবাধকতা আগেই প্রচারের দরকার ছিল, এটা অনেকেই বলছেন। আবার স্বাধীন মালিক বলছেন যে বিদ্যমান আইন অনুসারে উপদেষ্টারাও গণভোটে হ্যাঁ কথা বলতে পারবেন না। উপদেষ্টারা তো বলছেন, প্রধান উপদেষ্টাও বলছেন, সবাই বলছেন। এখন আপনি এটা তো আমাদের জ্ঞানেও বলে যে ওনারা ব্যাখ্যা করবে, ওনারা তো একটা রেফারি, ওনারা তো খেলোয়াড় না। হ্যাঁ, আপনি তো আগেই রেজাল্ট দিয়ে দেন, তাহলে কি দাঁড়ালো? তো এটাতে তো মানুষের মধ্যে সন্দেহ হইতে পারে যে হ্যাঁ ভোট পাস করানোর জন্য কোনো মেশিনারি কাজ করতে পারে। সন্দেহের তো অনেক ধন্যবাদ। আচরণবিধির কথা উঠলো, এখন এই 6 দিনের মধ্যে 80 অভিযোগ, সমকালের শিরোনাম 80টি অভিযোগ পড়েছে। অভিযোগের জন্য অভিযোগ নাকি কার্যকর কোনো কিছু হয়? আচরণবিধি এমনি আমি যতটা দেখি ঢাকা শহরে খুব ম্যাসিভ ভায়োলেশন নাই, মোটামুটি সাদা কালো। কিছু জায়গায় কালার পোস্টার টোস্টার চোখে পড়েছে। এখন এগুলি কে লাগিয়েছে, কি লাগিয়েছে, সরকারের উচিত হবে এগুলি দ্রুত সরিয়ে দেওয়া। ইলেকশন কমিশনের এই ব্যাপারে তদারকি করা উচিত। এবং আচরণবিধি, এখন নির্বাচন কমিশন বলে আমাদের এত লোক বল নাই, মানে ইয়ে নেই। তাহলে এত বড় নির্বাচন, হ্যাঁ না, ওই সরকারের যারা কর্মচারী তারাও কিন্তু তাদেরই লোক বল, ম্যাজিস্ট্রেট যারা আছে সবাই কিন্তু এখন তাদের নিয়ন্ত্রণেই আছে। আমলাতন্ত্র পুরাটা, পুলিশ বিভাগ পুরাটা, মানে এখানে যারা প্রজাতন্ত্রের মানে প্রত্যেকেই ইলেকশন কমিশনের নিয়োজিত। এবং সরকার যে আছে অন্তর্বর্তী সরকার, তারাও কিন্তু কোনো পলিসি ডিসিশন নেওয়ার কোনো একটা নেই। ইলেকশন কমিশন ডাইরেক্টিভস আছে, কোনো রকম সিদ্ধান্ত দিতে, এবং দেখা যাচ্ছে অহরহ সিদ্ধান্ত দিচ্ছে এই মন্ত্রণালয়গুলি। এটা কিন্তু উচিত না। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করছে, আপনি শুধু রুটিন কাজগুলি করে যাবেন, এখন ইলেকশনের দিকে ফোকাস করবেন। এই ইলেকশনের ডামাডোলের সুযোগে অন্য কিছু করে যাওয়া, এগুলি কিন্তু ঠিক না। তো আমি মনে করি যে ইলেকশনটাকে যদি পুরো আমলাতন্ত্রকে কাজে লাগানো যায়, তাহলে আচরণবিধি খুব ম্যাসিভ লং রান হওয়ার সুযোগ নাই। আর এবার আমার বিবেচনায় আমি যে কয়েকটা নির্বাচন দেখেছি 91 থেকে, বিভিন্ন নির্বাচনে আমরা দায়িত্ব পালন করেছি, তুলনামূলক কম আছে, কিন্তু কম থাকলেও যাতে এটাও যাতে না হয় সেটা। কারণ এখানে দেখা যাচ্ছে যে এইবারে নির্বাচনে অনেকেই আশঙ্কা করছে যে ভায়োলেন্সের আশঙ্কা করতেছে, বিকজ যেখানে আইন শৃঙ্খলা বাহিনীগুলির তৎপরতা অত বেশি না,
এবং এখানে নানা রকম যেমন অস্ত্র বাইরে আছে, সব অস্ত্র উদ্ধার করা যায় নাই, যেগুলি খোয়া গেছিল পুলিশের কাছ থেকে সেগুলি এখানে ব্যবহার হয় কিনা, তারপরে এখানে অনেক দাগী আসামি ছাড়া পেয়েছে, এগুলি একটা চিন্তা আছে। আর এখন যে ভঙ্গুর পুলিশ বিভাগ, এখন যদি সেনাবাহিনী যদি তার দায়িত্বটা ঠিকভাবে পালন করে, তাইলে আমি মনে করি যে ইলেকশন সুষ্ঠুভাবে করা সম্ভব। তো সেনাবাহিনী এই হলো একমাত্র ভরসা, কিন্তু সেনাবাহিনীকে তার দায়িত্ব পালন করতে হবে। তারকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে তারা অ্যাপ্লাই করলে তাইলে হয়তো কিছুটা হ্যাঁ, এটা স্বস্তির খবর এবং এটার দিকে আমরা আশায় আছি। কিন্তু একটা ব্যাপার কি আপনাকে মনে হয়, এই যে এখন থেকে বলা হচ্ছে ভোটের পর ফলাফল পেতে একটু দেরি হবে, সেই সুযোগে আমি কথার কথা বলছি যে এই আশঙ্কাটা আলোচনা আসা দরকার, যে এই সুযোগে যদি এআই প্রযুক্তি নিয়ে আবার একটা নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়, সেটা প্রতিরোধ করার প্রক্রিয়া কি? না, এটা তো অবশ্যই প্রতিরোধ করা, কারণ এর ব্যাপারটা এই নিয়ে নির্বাচনী আলোচনার মধ্যে আছে। প্রচারের ক্ষেত্রেও আপনি এআই এর ব্যাপারটা মানে এখন সোশ্যাল মিডিয়া তো গত কয়েক বছর ধরে হচ্ছে, এবং আপনারা দেখেছেন যে বারাক ওবামার সময় থেকেই ওই যে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার হচ্ছে, ফেসবুকে ব্যবহার হচ্ছে, ক্যাম্পেইন হচ্ছে, এগুলি হচ্ছে। কিন্তু এগুলি আবার দ্রুততম সময়ে যদি কোনো রকম বিভ্রান্তি, ভুল তথ্য, এগুলি দুই রকমভাবে, একটা হলো সরকার আইন আছে, মানে সাইবার সিকিউরিটি আইন, এই আইনের প্রয়োগ করা যায়। দ্বিতীয় হইল যে ওই সমস্ত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে বলে রাখা যে তোমরা এই বিষয়গুলি যাতে প্রচার না হয়, সেগুলি ইলেকশনে খুব খারাপ হবে, তো সেই জিনিসটা তোমরা খেয়াল রেখো। কারণ তোমরা এখান থেকে রেভিনিউ নিচ্ছ, এটা ফেসবুকেও নিচ্ছে, ইউটিউবেও নিচ্ছে, অন্যান্য সবাই নিচ্ছে। রেভিনিউটা যখন বুঝে শুনে নিতে পারো, তখন দায়িত্বের কাজটা তোমার করতে এটা হবে। খুব জরুরি। এই ব্যাপারে কিন্তু ওদের সাথে বারবার বৈঠক করা দরকার। এবং নির্বাচন কমিশনের যেটা যে সহযোগিতা, যেটা এটার মাধ্যমে এটাকে আমার মনে হয় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে এটা মোকাবেলা করা দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। এআই এর ব্যবহারের আশঙ্কা নিশ্চয়ই করা হচ্ছে, কিন্তু এই ভোটের রেজাল্টের দিন যাতে একটু নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়টা বোধ করি এখন থেকে আমাদের ভাবা দরকার। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।